আসসালামু আলাইকুম। আমরা আলী ইমামের বিখ্যাত উপন্যাস নীল শয়তান পড়ছিলাম। আজকে এর 10ম অধ্যায়, পাপান্ডোলাসের বিনাশ। ফয়সাল এখন অনেকটা অসুস্থ। সব কিছু শুনেছে টকির কাছ থেকে। শালনার নীলকুঠিতে যেতে হবে। হিমছড়ির দুর্গ বাড়িতে গিয়েছিলাম সিস্তান বাতিস্তার কফিন খুলতে। সেখানে তার পুত্র। সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো তার পুত্র পাপান্ডোলাস বাতিস্তার দ্রুত সমাধি থাকার কথা। পৃথিবী পাশাতেই আছে আসল রহস্য। ওখানে যাবার ব্যাপার নিয়ে কথা বলতে সাদানী সাহেব আজ এখানে এসেছেন। আমি কিন্তু আর বিছানায় শুয়ে থাকবো না। এখন থেকে তোদের সাথে পৃথিবীমাসাতেও যাব। এই শরীরে ধুকল সইতে পারবি? এভাবে শুয়ে থাকলেই বরং আমি কাবু হয়ে যাব। মগা ফকিরকে থানা থেকে জেলে পাঠানো হয়েছে। 5টা খুনের মামলার ফেরারি আসামি। সাদানী সাহেব তার সাথে জেলে দেখা করতে গেছেন বিনিতার সাথে। কি করে তার যোগাযোগ ঘটল সেটা জানতে। মগার মতো খুনি অপরাধী যে কালো জাদুর শিষ্য তা জানলো কি করে? এবার মগার ফাঁসি হয়ে যাবে। ওরা অপেক্ষা করছে সাদানী সাহেবের জন্য। কিছুক্ষণ পর এলেন সাদানী সাহেব। ফয়সালদের বাড়ির ঠিকানা তকির কাছ থেকে নিয়েছিলেন। এই ডানপিটে স্বভাবের ছেলেগুলোর সাথে হঠাৎ করে বেশ জড়িয়ে গেছেন। একের পর এক ঘটনা ঘটছে, রহস্যের জোট পাকিয়ে যাচ্ছে। ফয়সালের দুরন্ত সাহসের কথা শুনেছেন। সেন্ট মার্টিনস দ্বীপের অভিযানের দলটি নেতা ছিল। ফয়সালের জন্য ফল এনেছেন। আমি জানি আপনি আরেকটি অভিযান ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। বিছানা থেকে তরাক করে উঠে বসলো ফয়সাল। সাদানী আঙ্কেল, এখন থেকে আপনি আমাদের তুমি করে বলবেন। ঠিক আছে, আপনার অনুমান ঠিক। তকির কাছে শুনেছি পৃথিবী পাশাতেই যেতে হবে। সম্ভব হলে কাল রাতেই। লংলা চা বাগান আমার বন্ধু, ওদের সাহায্য পাওয়া যাবে। জিপ লাগবে আমাদের। আজই ফোন করে দিচ্ছি। শুনেছি ওদিকে একটি পাহাড়ের ঝর্ণা আছে, অপূর্ব। চা বাগানের ভিতর দিয়ে কুলকুল করে বয়ে গেছে ছড়াগুলো। খাসিয়ারা পাহাড়ের পানের বরজ করেছে। পৃথিবী পাশাতে যেতে হলে অনেক চা বাগান হয়ে যেতে হবে। অনেক দেশ তো ঘুরেছেন, দেখবেন নিজেদের দেশটাও কত সুন্দর। এই সুন্দর পরিবেশে যারা অমঙ্গল ছড়াচ্ছে তাদের ধ্বংস চাই। মগা ফকিরকে কেমন দেখলেন? ওই তো আমার উপর পাথর ফেলেছিল। জাত ক্রিমিনাল। ওকে বেনিতা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল। কালো জাদুর সাথে ওর একটা সম্পর্ক ছিল। বেনিতা ওকে ঠিক খুঁজে বের করেছে। মগাকে শেয়ারের মুখোশ দিয়েছে। সবুজ হরিণের চামড়ার স্যান্ডেল দিয়েছে। এই স্যান্ডেল দেখেছিলাম সিসিলিতে ডাইনিরা ব্যবহার করে। তবে আমি একটা খবর বের করেছি। কি? বেনিতা মগাকে একটা বাক্স রাখতে দিয়েছে। আর কিছু বলল না মগা। রিপন কথাটা শুনে ভূতিয়ারার কথা মনে হয়। নৌকাতে মগাকে ঠেলে দেওয়ার সময় কে যেন কানের কাছে ফিসফিস করে বলেছিল, রাও চন্ডালের ফিটার নিচে মগা ফকির মাটি খুইরা বাক্স রাখছে। আমি জানি ওই বাক্সটা কোথায় আছে। রিপন এগিয়ে আসে। কোথায়? ভূতিয়ারা গ্রামের রাও চন্ডালের ফিটার নিচে। সাদানী সাহেবের চোখ দুটো চকচক করে ওঠে। এই তো সমস্যার সমাধান হলো। আজই যাব ওখানে। এখন কাল রাতে সিলেট যাওয়ার বন্দোবস্ত করো। ভূতিয়ারা গ্রামে গেল সাদানী সাহেব, রিপন আর তকি। আকরামকে পাঠানো হলো ট্রেনের টিকিটের জন্য। ফয়সাল লংলা চা বাগানে সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করল। মিরপুরে ব্রিজের কাছে লিপন টোকালিদের নৌকাটা খুঁজে শুরু করলো, কিন্তু পেল না। আবার সেই বেদঝোপের নিচে দিয়ে আসা বেদবনের ঢাউকের লাল বাচ্চা কুপ কুপ করে ডাকে। ভূতিয়ারার লোকজন লিপনকে দেখে খুব খুশি। গ্রামে মগা ফকিরের ফাঁসি হবার কথা ছড়িয়ে গেছে। তিল্লি লাশ পাওয়া গেছে চিংড়াপোতার বিলে, বল্লম বাঁধা। রাও চন্ডালের ভিটার জায়গাটা খুব নিঝুম, কেমন শুনশান করে। লাউয়ের মাচানের পাশে একটা কাকতারুয়া। লিপন গ্রামবাসীদের বলে, শয়তান মগা এই ভিটার নিচে একটা বাক্স পুঁতে রেখেছে। এটা থাকলে গ্রামের অমঙ্গল হবে। গ্রামের লোকজন ভিটা কোপাতে থাকে। মাঝামাঝি জায়গায় একটা কাঠের বাক্স পাওয়া যায়। সবার সামনে খোলা হয় বাক্সটা। কয়েকটি টঙ্কা। সাদানী সাহেব চমকে যান। ঠিক এ ধরনের টঙ্কা তার কাছে সেমদুপ লোহেব দিয়েছে। এগুলোর সাথে বিনিতার কী সম্পর্ক? সিকিমে কালো জাদুর একটা গোপন সম্মেলন হচ্ছে। তার সাথে কি বিনিতা জড়িত? সেমদুপ লোভে জড়িত? গ্রামের লোকেরা বলে, মগার এই বাক্স আপনারা নিয়ে যান। ওর ঝুপড়ি আমরা পুরাইয়া দিছি। এই গ্রামে আর কোনো চিহ্ন আমরা রাখতে চাই না। সাদানী সাহেব বাক্সটা তুললেন। ডক্টর খোরাসানিকে একবার টঙ্কাগুলো দেখানো দরকার।
ভোরের দিকে ট্রেন থেকে বড় বড় টিলা দেখা গেল, ঘন সবুজ বাঁশঝাড়ে ঢাকা। দুটি পাতায় একটি কুড়ির দেশে এসে গেছে। কুলাউড়া যাবার পথটা খুব সুন্দর। সাদানী সাহেব দুপাশের দৃশ্য দেখে মুগ্ধ। নয়াপাড়া, টিলাগাঁও, লংলা চা বাগান পেরিয়ে গেল। চা বাগানের মাঝে শেড ট্রি, কোথাও পাহাড়ে আনারসের বাগান, চারিদিক যেন সবুজে ঠাসা। কুলাউড়া স্টেশনে নেমে জিপে করে লংলা চা বাগান। গেটেই অপেক্ষা করছিল ফয়সালের বন্ধু শিহাব। লন্ডনে ব্যবসা করছে, দিন 15 হলো এসেছে। শিহাবের মুখে কেমন চিন্তার ছাপ। খুব একটা খারাপ সময় এসেছো তোমরা। মানে? ফোনে অবস্থার কথা বলিনি, আমি চেয়েছিলাম তোমরা আসো, গল্প করা যাবে। আসতে আমাদের হতোই, ব্যাপার যত গুরুতর হোক। আশেপাশের বাগানগুলোতে খুব ট্রাবল চলছে। কি হয়েছে? ধামায় চা বাগানে কয়েকটা কুলির লাশ পাওয়া গেছে, ক্ষতবিক্ষত শরীর। আগে তো পাহাড় থেকে চিতা নামতো, কিন্তু এগুলো চিতার খাওয়া লাশ না, আমি নিজে দেখেছি। প্রতিপক্ষ কোনো দলের আক্রমণ বলেও খবর পায়নি। সব মিলিয়ে বেশ রহস্য। কুলিরা এখন আতঙ্কে কাজ বন্ধ করে দিতে চাইছে। কারা মেরেছে? কোনো প্রাণী? আরও কিছু মারাত্মক ব্যাপার ঘটেছে। কদিন কুলি বস্তি থেকে কয়েকটা ছোট বাচ্চাও উধাও। পরে ওদের লাশ পাওয়া গেল ছড়ার নিচে। বিভৎস ব্যাপার হলো, লাশগুলোর একটারও চোখ নেই, উপরে তুলে নেওয়া হয়েছে। কথাটা শুনে সাদানী সাহেব চমকে উঠলেন। বিচার সাধনার একটি স্তরে শিশুদের হত্যা করে চোখ তুলে নেওয়া হয়। মিনিতে তাহলে এসব করছে কারণ নেকড়ে মানুষের হাড়ের শক্তি সঞ্চয় করতে জম্বি হওয়া প্রয়োজন। ওই জম্বি হওয়ার জন্য মৃত শিশুর চোখ লাগে। সাদানী সাহেব বুঝলেন, পিশাচ সাধনার সবচাইতে মারাত্মক এক বলয়ে তারা প্রবেশ করেছে। এখন থেকে প্রতিটি মুহূর্ত অত্যন্ত সজাগ থাকতে হবে। শত্রু নিঃশব্দে চিতাবাঘের মতো ঝাঁপ দেবে। এতদিন পর কালো জাদুর এক ভয়ঙ্কর শক্তির সাথে লড়াই করতে নেমেছে। এর শেষ দেখতে চান। ওরা হাঁটছে চা বাগানের ভিতর দিয়ে, নিরিবিলি পথ। হঠাৎ আকরাম এক লাফ দিয়ে নালাটা পার হলো, দৌড়ে গেল ঝোপটার দিকে। তার সতর্ক চোখে ধরা পড়েছে। ঝোপের ভেতর একটা মুখ সাত করে ঢুকে গেল। আকরাম দেখে একটা কুলি হামাগুড়ি দিয়ে পালাচ্ছে। ঝাঁপ দিয়ে পড়লো সে কুলিটার উপর। ততক্ষণে অন্যরা এসে গেছে। এই লোকটা অনেকক্ষণ থেকে আমাদের অনুসরণ করছিল। শিহাব একজন সর্দারকে ডেকে পাঠায়, এই কুলিটাকে চেনো? এ তো লখাই, বস্তিতে থাকে না সাহেব। শিহাব ধমকে উঠে, কোথায় থাকিস? সর্দার ঝুঁকে বলে, লখাই এখন মন্দিরে থাকে, পাহাড় চূড়োর মাধব মন্দির। কদিন হলো ওখানে এক কাপালিক এসেছে, লাল চোখ। মন্দিরে কি করিস? সাধু এসেছে, তার সেবা করি। আমাদের পেছনে আসছিলি কেন? কুলিটা ফেলফেল করে তাকিয়ে থাকে, তোকে এগিয়ে যায়। শয়তানি হচ্ছে, বোকা সেজেছ, কথা তোমাকে বলতেই হবে। কুলিটার একটা হাত পেছন নিয়ে মোচড় দিতেই যন্ত্রণা ছটফট করে ওঠে। ওই সাধু পাঠাইছে। সাধু কি বলেছে? লখাই মাথা নিচু করে থাকে, তোকে আবার একটা মোচড় দেয়। চোখ মুখ কুচকে যায় লখাইয়ের। সাহাব, আমারে ছাইরা দেন, সাধু জানলে আমারে খুন কইরা ফেলাইব। সাধু আবার খুন করে নাকি? আমার সামনে বুধ নড়ে বল্লম দিয়ে মারছে, ফিনকি দেওয়া রক্ত ছুটল। কুলির চোখে আতঙ্কের ছাপ। কোথায় মেরেছিল বুধনকে? ওই কেনি সাহেবের বাংলোতে। সাধু ওইখানে আসে। ফয়সাল এগিয়ে আসে। শিহাব, কেনি সাহেবের বাংলোটা কোথায়? ওরা তো পরিত্যক্ত, কেউ থাকে না। কেন? সবাই জানে ভুতুরে বাড়ি। কেনি সাহেব 70 বছর আগে এখানে ম্যানেজার ছিল। শুনেছি খুব কড়া মেজাজের সাহেব ছিল। কুলিদের খুব চপকাতো। অনেক কুলিকে নাকি চপকাতে চপকাতে মেরে ফেলতো। বর্বরতা। একবার কুলিরা অতিষ্ঠ হয়ে সাহেবের বাংলোতে আগুন দেয়। কেনি সাহেব পুড়ে মারা যায়। এই ঘটনা নিয়ে তখন খুব তোলপাড় হয়েছিল। ব্রিটিশরা অনেকদিন কুলিদের উপর নির্মম অত্যাচার চালায়। তারপর থেকে ওই বাংলোতে কেউ থাকে না। কুলিরা নাকি কেনি সাহেবের ভূত দেখেছে। বাংলোতে বাগানে আগুনে পোড়া বিকট চেহারা নিয়ে দৌড়াচ্ছে। নানা গুজব ছড়িয়ে গেল। ওই বাংলোটা এরপর থেকে কাঁটাতারে ঘিরে দেওয়া হয়েছে। বাংলোটা কোথায়? বেশ ভিতরে, একটা টিলার উপর। লখাইকে বেঁধে রাখা হয়। ফয়সাল আগামী কাজগুলো পরিকল্পনা করে ফেলে। আমাদের শত্রু খুব সজাগ হয়ে যাবে। কাজেই সমস্ত কাজ খুব তাড়াতাড়ি আর সাবধানে করতে হবে। আমি কাজগুলো ভাগ করে দিচ্ছি। এখন তকি আর লিপন যাবে মাধব মন্দিরে। আশরাফ আর আকরাম বস্তিতে গিয়ে কুলি আর শিশুরা কি করছে বা কীভাবে নিখোঁজ হলো তার অনুসন্ধান করবে। আমরা যাচ্ছি কেনি সাহেবের বাংলোতে। সবাই দুপুরে দেখা করব শিহাবদের বাসায়। সাদানী সাহেব পকেট থেকে নোট বই বের করে পাতা উল্টান। পৃথিবী পাশাতে আমাদের অভিযান পরশু রাতে, কারণ ওই তারিখ ব্ল্যাক আর্টের জন্য একটা বিশেষ তারিখ। পাপান্ডোলাস বাতিস্তার জীবনে এর উল্লেখ আছে। এর আগে আমাদের বাকি রহস্যের সমাধান করতে হবে। ওরা সবাই 3টি দলে ভাগ হয়ে যায়। কেনি সাহেবের বাংলোটা বেশ দূরে।
জিপে করে টিলার নিচ পর্যন্ত যায়। নিরিবিলি পথ, পাখি ডাকছে, কুলিরা চা পাতা কুড়িয়ে নিতে ফিরছে। শিহাব নিজেই জিপ চালাচ্ছে। আগে কুলিরা কত উৎসব করতো, নাচ গান করতো, এই আতঙ্কের পর সব জন্য থেমে গেছে। জিপ দেখে কুলিরা রাস্তার একপাশে নেমে দাঁড়ায়, মাথা ঠুকিয়ে সম্মান করে। ফয়সাল হেসে বলে, চা বাগানগুলোতে যেন এখনও মধ্যযুগ থমকে আছে। সাহেবদের ভয়ে চোখে দেখে কুলিরা। চিনি সাহেব আবার পুড়িয়ে মারে। অত্যাচারের শেষ সীমানায় গেলেই বিদ্রোহ হবেই। টিলার নিচে জিপটা রেখে ওরা তিনজন উপরে উঠতে থাকে। আগাছায় পথ ঢেকে আছে, দিনের বেলাতেও কেমন অন্ধকার। একটা গাছের সামনে এসে ওরা থমকে দাঁড়ায়। গাছের ডালে পাখির একটা কঙ্কাল লাল সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এই চিহ্নটি বুঝতে পারেন সাদানী সাহেব, কালিস পাখির কঙ্কাল। মৃত্যুদূতকে এখানে স্মরণ করা হয়েছে। বাংলোর কাঠের সিঁড়ি দিয়ে ওঠার সময় শিহাবের শরীর কেমন শিরশির করে উঠল। লালমুখ কেনি সাহেব বুঝিয়ে এখনই আসবেন, জুতুর মসমস শব্দ করে। বাগানে অবাধ্য কুলিদের এনে জড়ো করা হয়েছে। কেনি সাহেব উন্মাদের মতো চাবুক মারবেন, বাতাস কেটে সাই সাই শব্দ উঠবে। তারপর কেনি সাহেব ঘোড়া ছুটিয়ে যাবেন। 70 বছর আগের ভয়ানক দিনগুলো যেন রক্তমাখা ছবি হয়ে চারপাশে জমে আছে। সাদানী সাহেব ঝুঁকে একটা জিনিস তুললেন, পাথরের ছুরি। সিকিম ভুটানের লামারা ব্যবহার করে। সেমদুপ লোবে তার কাছে কয়েকটা তীর ছিল। বাংলোর কাঠ পুড়ে গেছে, অনেক জায়গায় ভাঙা। ক্ষিপ্ত কুলিরা একদিন আক্রোশে এই বাড়িতে আগুন দিয়েছিল। কেনি সাহেবকে আগুনের লকলকে শিখা গ্রাস করে ফেলেছিল। বড় হল ঘরটা ওরা এসে দাঁড়ালো। এক কোনায় সবুজ হরিণের চামড়ার আসন, কিছু জবাবুল ছড়িয়ে আছে। এখানে বসেছিল কাপালি। সাদানী সাহেব চামড়ার আসনটা সরালেন। একটা মরচে ধরা লোহার আংটা দেখা যাচ্ছে। শিহাব বলল, বোধহয় এর নিচে কোনো গুপ্তঘর আছে। বাংলোতে আগে গুপ্তঘর থাকতো। ফয়সাল আর শিহাব মিলে আংটাটা জোরে টান দেয়। কিছুক্ষণ টানার পর আংটা সহ কাঠের ঢাকনা খুলে যায়। নিচে একটা ঘর। ওদের কানে আসে মানুষের চাপা গঙ্গানি শব্দ। নিচে ঘর থেকে আসছে। ফয়সালের হাত চেপে ধরে শিহাব, বলেছিলাম না এটা ভুতুরে বাড়ি। টর্চের আলো ফেলে ঘুরিয়ে দেখতে থাকে। একটা লোক মুখ থুবড়ে পড়ে আছে। গঙ্গানি শব্দ আসছে ওখান থেকে। আংটা ধরে ফয়সাল ভেতরে নামে। ওপর থেকে টর্চ ধরে আসে শিহাব। কয়েকটা চামচিকা ফরফর করে উড়ে। লোকটার হাত পেছনে মোড়া করে বাঁধা, মুখে কাপড় গোজা, কপাল ফোলা, মুখে আঘাতের দাগ। বিস্ফোরিত হয়ে তাকিয়ে আছে লোকটা। ফয়সাল মুখ থেকে কাপড় টেনে বের করে। ছিটকে ছড়ে যায় লোকটা। উপর দিকে তাকায়। শিহাবের ঝুঁকে থাকা মুখ দেখা যাচ্ছে। ভয় নেই, আমরা মারব না। থরথর করে কাঁপছে লোকটা। প্রচণ্ড অত্যাচার হয়েছে তার উপর। কোনো মতো টেনে তুলে লোকটাকে শুয়ে দেয় হরিণের চামড়ার উপর। জানালা দিয়ে এক চিলতে আলো এসে পড়ে লোকছেন মুখে। সেদিকে তাকিয়ে দারুণ চমকে ওঠে সাদানী সাহেব। এ যে তামাং দেরজু, সেবদুপ লোবের সহচর। তামাং, তুমি? কোনো মতো তাকায়। কারা তোমাকে এখানে বন্দি করেছে? তামাং চিনতে পেরেছে সাদানী সাহেবকে। অনেক মাল এনে দিয়েছে সিকিম ভুটান থেকে। কাপা হাত বাড়িয়ে দেয়। সারা হাতে সূচ ফোটানোর দাগ। কালো চিতার লোক ধরে এনেছে। কেন? বস জরুরিভাবে পাঠালো এখানে। করি পাহাড়ের নিচে এক বাক্স পুঁথি রাখা আছে। ওটার হদিশ শুধু আমি জানি। কিসের পুঁথি? ভুটানের জালাং গুম্ফা টঙ্কা। জালাং গুম্ফা? সাদানী সাহেবের মনে পড়ে জুরিখ থেকে দানিকেন কেন্দ্র তার কাছে জালাং গুম্ফা টঙ্কার খোঁজ করেছিল। ওসব পুঁথিতে রয়েছে প্রাচীনকালে মহাকাশ থেকে আসা রহস্যময় আগন্তুকদের কাহিনী। তিনি সেমদুপের কাছে বসেছিলেন। কালো চিতার দল জানলো কি করে? ঢাকা থেকে আমার পিছু নিয়েছিল, বুঝতে পারিনি। সিলেট আসতেই ধরে এখানে নিয়ে এলো। এক সাধু আছে ওদের দলে, এখানে মাঝে মাঝে আসে, খালি পুঁথির খোঁজ চায়। বলেছ? না, খুব অত্যাচার করেছে। তামাং দীর্ঘ হাঁফাতে থাকে। শিহাব, এর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একটু সুস্থ হলেই একে নিয়ে করি পাহাড়ে যাব। কালো চিতা তাহলে এখানেও এসেছে। ধামাই চা বাগানে কাজ বন্ধ, থমথমে ভাব। কাল রাতে বস্তিতে পিশাচ এসেছিল। ঝগড়ু সর্দারের নাতিকে পাওয়া যাচ্ছে না। আশরাফ আর আকরাম খবর পেয়ে সেখানে যায়। কুলিপাড়ার লোকেরা ভয়ে সিটিয়ে আছে। 3 জোড়া কালো পায়রা বলি দেওয়া হয়েছে পিশাচ দানুর হাত থেকে রক্ষা পেতে। ঝগড়ুর ছোট ছেলের বউ বুক চাপড়ে কাটছে। সে নাকি পিশাচকে দেখেছে। টাঙ্গি দিয়ে একটা কোপ মেরেছে। পিশাচটা চিৎকার করেছিল। আকরাম লক্ষ্য করলো ঝগড়ুর ঘরের পাশে রক্তের ফোঁটার দাগ। তবে কি টাঙ্গির কোপে আহত হয়েছিল সে পিশাচ? রক্তের ফোঁটার দাগ অনুসরণ করে এগোতে থাকে আশরাফ আর আকরাম। নিরিবিলি পথ, গাছপালার হাঁস বুনট। একটা কাঠবিড়ালি ডাল বেয়ে পালালো। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা ঝোপের কাছে এসে রক্তের দাগ শেষ হয়েছে। সামনে একটা টিলা,
লোকে বলে ডাইনি টিলা। টিলার ওপরটা এক ধরনের লতানো গাছে ছেয়ে আছে। জোরে বাতাস বইলে লতাগুলো দুলতে থাকে। দূর থেকে মনে হবে যেন ডাইনি বুড়ি চুল দুলছে। মাঝে মাঝে এই টিলার ওপর থেকে রাতের বেলা নীল আলো দেখা যায়। লোকজন ভয়ে এদিকে আসে না। ঝোপটা দুহাত দিয়ে সরায় আকরাম। একটা গর্ত দেখা যাচ্ছে, লতা পাতায় ঢাকা। আশরাফ, দেখ, রক্তের দাগ একদম গর্ত পর্যন্ত গেছে। তার মানে এই গর্তের ভেতরে কেউ গেছে। কোনো রাস্তা আছে? একটা গিরগিটি সরসর করে ঘাস ঝোপে ঢুকলো। গর্তের কাছে গিয়ে উকি দেয়। ভাঙা সিঁড়ি দেখা যাচ্ছে। আকরাম, আয় তো। কোনো সারা শব্দ নেই। এ সিঁড়ি কোথায় গেছে? শিহাব বলছিল এখানকার কোনো এক টিলার ভেতরে নাকি কালী মন্দির আছে। মন্দিরটা ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, তার উপর মাটি জমতে জমতে টিলা হয়। এটাই বোধ হয় সেটা। চল নাম, আমরা যে এর ভিতরে যাচ্ছি তার একটা চিহ্ন রেখে যাই। আকরাম চট করে ওর বাটিকের শার্টটা সামনের গাছের ডালে বেঁধে দেয়। ওরা নামতে থাকে। বাইরের আলো কমে আসছে। স্যাঁতস্যাঁত দেয়াল, কোথাও কুলুঙ্কি, ঘুম ঘুম একটা শব্দ হচ্ছে। সিঁড়ির নিচে আরেকটা দরজা। দরজা ধাক্কা দিতেই ক্যাচ করে খুলে গেল। একটা মন্দিরের চত্বর, প্রদীপ জ্বলছে। আশ্চর্য, এর ভেতরে তাহলে মানুষ থাকে। বাইরের পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই। কারা থাকে এইভাবে গোপনে? হঠাৎ খট করে একটা শব্দ। চমকে তাকায় আকরাম আর আশরাফ। মশাল হাতে একজন ভয়ঙ্কর চেহারার লোক দাঁড়িয়ে আছে। বাবরি চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। মশালে আলো দপদপ করছে। লোকটার মুখ বিভৎসভাবে পোড়া, দাঁতে দাঁত পিষছে লোকটি। ওরা দুজন কিছু বুঝে ওঠার আগেই দড়ির জাল এসে চুপ করে ওদের উপর পড়ে। তার ভিতরে আটকে যায়। আরও দুজন লোক অন্ধকার থেকে বেরিয়ে আসে। জালটা ওরাই ফেলেছিল। বাবরি চুলের লোকটা এগিয়ে আসে। জালের ভেতর মাছের মতো আটকে আছে ওরা। আশরাফের হাত নিষ্পিস করে। প্রাচীনকালে রোমানরা এইভাবে জালে আটকে কৃতদাসদের খুঁচিয়ে হত্যা করত। একটা ত্রিশূল তুলে নেয় বাবরি চুলের লোকটা। মশালের আলোতে ত্রিশূল ঝকঝক করে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলে দুটোর দিকে। ওদের মাঝে কোনো ভয়ের চিহ্ন নেই। এখানে যারা আসে তারা কিন্তু আর ফিরে যায় না। লোকটার বা পায়ের দিকে তাকায় আকরাম। টঙ্গির কোপের দাগ স্পষ্ট। তোমাদের ব্যবস্থা হবে। কোনার দিকে আঙ্গুল তুলে দেখায়। একটা মস্ত খাড়া ঝুলছে। নিমিষে শরীর দুটুকরো হয়ে যায় ওখানে। চোখ বন্ধ করলো আশরাফ। পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম ছবির কথা মনে হলো। মাথার ওপর ধারালো ফলা নেমে আসছে। ওদের ওখানে বেঁধে রাখ। দুজন লোক এগিয়ে এসে খাড়ার নিচে ওদের বেঁধে রাখে। আকরাম দেখে একপাশে একটা কাচের জার, তার ভেতরে তরল পদার্থ ভসছে কয়েকটি চোখ। শিউরে উঠল। এগুলো কি সেই কুলি বস্তি শিশুদের চোখ যাদের হত্যা করে ফেলে দেওয়া হয়েছে ঝরাতে? কি বিভৎস ঘটনা এখানে হচ্ছে। হাত ফসকে গেল তুকির। সরসর করে অনেকটা নেমে গেল। কয়েকটা নুড়ি পাথর গড়িয়ে যায়। কোনো মতে একটা বড় পাথর ধরল। আর একটু দেরি হলেই গড়িয়ে যেত। লিপন ওপাশ দিয়ে পাহাড় চূড়োকে উঠে গেল। সে তুকিকে টেনে তোলে। চারপাশে সবুজ পাহাড়। চা বাগানগুলো দেখতে অপূর্ব লাগছে। থাক থাক নেমে গেছে। পাহাড়ের ঢালে কোথাও আনারসের চাষ চলছে। কুলি বস্তিতে শুনেছে ওই পাহাড়ে কোনো কোনো রাতে নীল আলো জ্বলে। চারপাশে তাকায়। পাহাড়ের উপর লোকজন আসার চিহ্ন দেখা যাচ্ছে। খালি সিগারেটের প্যাকেট ঝোপের কাছে। একটা সোনালি চিলকে দেখা যায় ডানা মুড়ে একটা গাছের দিকে নেমে যেতে। তোকি বাইনোকুলারে চোখ রাখে। চিলটা তার বাসায় নামছে। বাসার ভিতর ডিম দেখা যায়। তোকি দেখ, ওখানটায় কি? লিপন ছুটে যায়। প্লাস্টিকের কয়েকটা ছোট প্যাকেট। ঝোপের ভেতর দুটো মশাল। প্যাকেটে এক ধরনের গুঁড়ো পদার্থ। তোকি হাতে নিয়ে দেখে। কিছু লাগিয়ে দিয়াশলায় কাঠি জ্বালে। দপ করে নীল আলো জ্বলে ওঠে। বুঝলি লিপন, নীল আলোর রহস্য। এখানে রাতে এইভাবে নীল আলো জ্বালানো হয়। নিশ্চয়ই কোনো সংকেত। অবশ্যই আশেপাশের পাহাড়ে এই সংকেত জানানো হয়। লিপন চারিদিকের পাহাড়গুলোর দিকে তাকায়। এই নীল সংকেতের আওতায় কোন কোন পাহাড়? তোকি বাইনোকুলারে চারপাশে দেখে নেয়। এই পাহাড়টা এমন চমৎকার জায়গায় যে এখান থেকে অন্য পাহাড়গুলোকে একটা জ্যামিতিক রেখায় আনা যায়। বাইনোকুলার দিয়ে তোকি পাহাড়গুলো দেখতে থাকে। একটি পাহাড়ের নিচে হঠাৎ চোখ আটকে যায়। একটা গাছের ডালে মনে হচ্ছিল রঙিন একটা কাপড় ঝুলছে। ভালো করে দেখে বুঝতে পারে ওটা আশরাফের বাটিকের শার্ট। বিপদ সংকেত। ওদের নিজেদের মধ্যে বলা ছিল কোনো বিপজ্জনক জায়গায় প্রবেশ করার আগে তার বাইরে চিহ্ন রেখে দেবে। নিজের গায়ের কাপড় খুলে সে চিহ্ন রাখতে হবে। তোকি লিপনকে বাইনোকুলারটা দেয়। ওরা তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে আসে।
লিপনের পা ছড়ে যায় পাথরের আঘাতে। ছোড়াটা লাফ দিয়ে পার হলো তকি। পিছনে লিপন, ছড়ার টলটলে পানি, ছোট ছোট মাছ দেখা যায়। এদিকে বড় বড় গাছ, শিরিষ, গামার, থমথমে বুনো জায়গা, ভেজা মাটি, বড় বড় ব্যাঙের ছাতা, গাছের ডাল থেকে লতা ঝুলছে। দিনের বেলাতেও জায়গাটা কেমন অন্ধকার, ছপ ছপ শব্দ, কেউ যেন আসছে। ঝোপের ভিতর লুকিয়ে যায় তকি আর লিপন। একটা বুড়ো লোককে দেখা যায়, হাতে একটা খুরপি, একটা গাছের নিচে এসে মাটি খুঁড়ে বুনো শেকড় তুলতে থাকে। এগুলো সেদ্ধ করে খায়। দূরে ওই পাহাড়টা, যার কাছে আশরাফের শার্ট ঝুলছে। ওরা এসেছে পেছনে জঙ্গল দিয়ে। বুড়োটা গর্ত থেকে শেকড় টেনে বের করছে। ওরা চুপিসারে এগিয়ে যায়। ওদেরকে দেখে চমকে ওঠে বুড়ো। এদিকে তো কেউ আসে না। ওদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, পালান, এখান থেকে পালিয়ে যান। কেন? ডাইনি টিলার কাছে তো কেউ আসে না। ডাইনি টিলা কোনটা? ওই যে রাতে ওই টিলার মাথায় ডাইনির নীল চোখ জ্বলে। আমরা পাখি দেখতে এসেছি, ওদিকে যাব না। তো কি বাইনোকুলার চোখে দেয়। দেখ লিপন, কি সুন্দর একটা পাখি, মুনিয়া নাকি। ওরা সামনে এগোতে থাকে। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে টিলাটাকে ভালো করে দেখে তো কি বাটিকের শার্টটা দেখা যাচ্ছে। ওখানে কিছু ঘটেছে। কি একটা পাখি মিষ্টি সুরে ডাকছে। শার্টের কাছে একটা গর্ত, লতাপাতা সরায়, ভাঙা সিঁড়ি দেখা যাচ্ছে, আবছা অন্ধকার। ওরা দুজন পরস্পরের দিকে তাকায়। তো কি আগে গর্তে ঢোকে, তারপর লিপন চুপিসারে সিঁড়ি দিয়ে নামতে থাকে। হঠাৎ তকির পায়ে একটা খোঁচা লাগে। পেন্সিল টর্চ জ্বালে। সরু আলোয় রেখায় একটা কঙ্কালের হাতের আঙ্গুল দেখা যায়। দেয়ালের ফোকর থেকে বেরিয়ে এসেছে মাকড়সার জাল, একটা ছোট বাচ্চার কঙ্কাল। সিঁড়ির নিচে একটা দরজা, বন্ধ, ফুটো আছে। মাটিতে বসে সেই ফুটো দিয়ে ভিতরে তাকায় তো কি মন্দিরের চত্বর, মশাল জ্বলছে। একটা লোককে দেখা যায় হেঁটে যেতে। লিপন ফিসফিস করে তো কি দেখলি? আশরাফ আর আকরামকে কোথায় বেঁধে রেখেছে। আর কি? ওদের মাথার উপর একটা খাড়া ঝুলছে। বলি দেবে নাকি? আমি এখানে রইলাম, তুই এক্ষুনি ফয়সালের সাথে দেখা কর, পুলিশ নিয়ে আয়। এই জায়গাটা খুব বিপজ্জনক মনে হচ্ছে। তুই একলা থাকবি? জলদি যা, এরা টের পাবার আগেই পুলিশ নিয়ে আয়। লিপন সিঁড়ি দিয়ে উঠে যায়। তো কি এক পাশে অন্ধকারে গা মিশিয়ে থাকে। মৃত্যু গহ্বর মনে হচ্ছে জায়গাটা। ঠিক থেকে অন্ধকার, সময় যেন আর কাটতে চায় না। খটখট শব্দ, কেউ এগিয়ে আসছে। উৎকণ্ঠা বাড়ছে তকির। ঝনাত করে শেকল খোলা শব্দ। একটা লোক বাইরে আসে। পেছন থেকে তকি নিঃশব্দে এসে লোকটার মুখ চেপে ধরে, তারপর কারাতে আঘাত করে ঘাড়ের রগে। অস্ফুট শব্দ করে লোকটা নিতিয়ে যায়। থাক বাছাধন, কিছুক্ষণ অজ্ঞান হয়ে মনে মনে ভাবে তকি। লোকটাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। শার্টটা খুলে লোকটার মুখে গুজে দেয়, তারপর হাত বেঁধে ফেলে দড়ি দিয়ে। দরজা খোলা। তকি বিড়ালের মতো নিঃশব্দে ঢোকে। কোথায় কোনো বিপদ ওত পেতে আছে। চত্বরে কেউ নেই। কোনার খাড়ার কাছে এগিয়ে যায়। দড়ি দিয়ে বাঁধা আশরাফ আর আকরাম, মুখে কাপড়ের পট্টি। পকেট থেকে ছুরি বের করে ওদের হাত ও পায়ের বাঁধন কেটে দেয়। মুখের পট্টি খুলতে আকরাম তকিকে জড়িয়ে ধরে। এখানে কজন কাপালিক থাকে? পিশাচ শিশুদের ধরে এনে হত্যা করে, চোখ তুলে ফেলে। শয়তানরা কোথায়? ওই ঘরগুলোতে। লিপনকে পাঠিয়ে আনতে। টিলাটা ঘেরাও করে ফেলা হবে। এর মধ্যে আমরা ওদের আটকে ফেলি। তিনজন বাঁ দিকের ঘরটির দিকে এগোতে থাকে। আকরাম নিয়েছে দড়ি। দরজায় লাল ফোঁটা। মৃদু ধাক্কা দেয় তকি। ভিতর থেকে বাজখাই গলা শোনা যায়। কিরে পোনাই, আবার কি হইল? তকি আর আশরাফ দরজার এক পাশে, আকরাম অন্যদিকে। দরজা খুলতেই আকরাম কোষে এক লাথি মারে লোকটাকে লক্ষ্য করে। আক্রমণে ছিটকে যায় বাবরি চুলের লোকটা। পোড়ামুখ ভয়ঙ্কর দেখাচ্ছে। লোকটা গড়গড় করে ওঠে। উঠে বসার আগেই তকি এসে বাবরি চুল শক্ত হাতে মুঠো করে ধরে, তারপর মেঝেতে জোরে মাথাটি কয়েকবার ঠুকে দেয়। আর্তনাদ করে ওঠে লোকটা। মাথা ফেটে দরদর করে রক্ত পড়ছে। পিশাচটা কচি শিশুদের চোখ উপড়ে ফেলেছে। এর কঠিন শাস্তি পাওয়া উচিত। ফাঁসির দড়ি এর জন্য কিছু না। তকি চিবিয়ে চিবিয়ে বলে। ক্রোধে তকির মুখ লাল হয়ে গেছে। আকরাম দড়ি দিয়ে বেঁধে ফেলে। মন্দিরের অন্যান্য ঘর থেকে আরো দুজনকে বাঁধা হয়। ওরা তখন ঘুমাচ্ছিল। বাইরে হুইসেলের শব্দ। টিলটাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে পুলিশ। সিঁড়ি দিয়ে ধূপধাপ করে নেমে আসছে সবাই। অনেকগুলো টর্চের জোরালো আলো ফেলা হয়। অন্ধকার মন্দিরটা ঝলসে ওঠে।
ডাইনি টিলার পিশাচদের হাতে হাতকড়া লাগানো হয়। সাদানী সাহেব বিভিন্ন ঘরে গিয়ে কাপালিকদের জিনিসগুলো দেখতে থাকেন। কয়েকটা জিনিস তুলে নেন। আকরাম বাবরি চুলের লোকটার দিকে আঙ্গুল দেখায়। দারোগা সাহেব, এ হলো আসল খুঁড়ি। এর নির্দেশেই এর চেলারা বিভিন্ন বস্তি থেকে শিশুদের চুরি করে আনত। এই অঞ্চলে ইদানিং যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সব এরাই করেছে। সাদানী সাহেব বাবরি চুলের লোকটার ঘরের কোনায় একটা মূর্তি দেখে চমকে ওঠেন। আনুবিসের মূর্তি। মিশরীয় শিয়ালমুখ দেবতা এখানে এলো কি করে? শিহাবদের ড্রয়িং রুম, সোফাতে সবাই বসা। গত কদিন দারুণ ধকল গেছে। টেবিল থেকে আনুবিসের মূর্তিটি তুললেন সাদানী সাহেব। এখানেও এই আনুবিস, যে মূর্তির খোঁজে কালো চিতার দল ঘুরছে। কালো চিতার সাথে কাপালিকদের কি সম্পর্ক? সিকিমে আগামী 23 তারিখ যে কালো জাদুর গোপন সম্মেলন হতে যাচ্ছে তার সাথে এসব জড়িত। কাপালিকরা এখানকার অশুভ শক্তি। ডাইনি টিলার ভিতরের গোপন মন্দির ছিল তাদের ঘাঁটি। ওই সম্মেলনেও তারাও যাবে। বেনিতার পূর্বপুরুষ নেকড়ে মানুষ পাপান্ডোলাস বাতিস্তার সমাধি আছে পৃথিম পাশার এক টিলাতে। বেনিতার জীবন বৃত্তান্তের ফাইল থেকে সে টিলার অবস্থান আমি বের করতে পেরেছি। বেনিতা এখানে এসেছিল পাপান্ডোলাসের কঙ্কালের বাম পাজরের হাড় সংগ্রহ করতে। এখানকার অশুভ শক্তি কাপালিকদের সাথে তার যোগাযোগ হলো, কারণ এদের প্রত্যেকের এলাকা ভাগ করা থাকে। নেকড়ে মানুষের হাড়ে শক্তি সঞ্চয় করতে প্রয়োজন বিশেষ কিছু উপকরণ। তার মধ্যে প্রধান হলো শিশুদের চোখ। ভ্যাম্পায়ার সিস্তান বাতিস্তাকে কফিনের ভিতরে জাগবার জন্য নীল চোখে ছেলেদের চোখের প্রয়োজন হয়েছিল। এখানে শিশুদের চোখ সংগ্রহের দায়িত্ব নেয় ডাইনি টিলার কাপালিকরা। এর ফলে ঘটে এসব শিশু হত্যা। কুলিপাড়ায় ছড়ায় আতঙ্ক। এই কাপালিকেরা আবার মূর্তি পাচারের সাথে জড়িত। সেখান থেকে কালো চিতার সাথে যোগাযোগ। যা ঘটেছে তার সাথে প্রত্যেকটি যোগসূত্র আছে। সাদানী সাহেব চায়ের কাপে চুমুক দিলেন। অনেকদিন পর এই সম্মেলন হচ্ছে। সিসিলের ক্রাউলির বাড়ির সম্মেলনের পর এটাই প্রথম। পৃথিবীর বহু দেশ থেকে আসবে ব্ল্যাক আর্টের গোপন চর্চাকারীরা। সিকিমের এক পাহাড়ি গুম্ফাতে সম্মেলন হবে। পৃথিবীর অনেক দেশের পিশাচ সাধকরা সক্রিয় হয়ে উঠল। সিকিম হলো রহস্যময় এক অঞ্চল। সেখানকার গুম্ফাগুলোতে অনেক প্রাচীন কীর্তি আছে। দানিকেন কেন্দ্র খোঁজ পেয়েছে কোনো কোনো টঙ্কায় আছে বিচিত্র কাহিনী, যাতে ভিন গ্রহের অধিবাসীদের বিবরণ আছে। তকির মনে পড়ল ডক্টর কোকারিতার কথা। সাদানী সাহেব আনুবিসের মূর্তিটি ধরে রেখেছেন। এদিকে সিকিমের এক গোপন গুহার সন্ধান পেল সেন্দুপ লোবে। কয়েকটা জিনিস সে চালান করলো। আমার দোকানেও এলো। প্রত্নতত্ত্বের আন্তর্জাতিক চোরাকারবারি মহলে সাড়া পড়ল। নেপালের কালো চিতার দল লাগলো গ্লোবের পিছনে। ঢাকায় আমার দোকানের সামনে কালো চিতার দল হত্যা করলো এক নেপালিকে, যে নেপালি আমার কাছে আনুবিসের মূর্তি দিয়েছিল। সিকিমের এই গুহার সাথে মিশরীয় আনুবিসের মূর্তির কি সম্পর্ক তা আমি জানি না। ডক্টর খোরাসানি তা বলতে পারবেন। এদিকে বেনিতা এলো তার পূর্বপুরুষ সিস্তান বাতিস্তার গুপ্তধনের খোঁজে। তোমাদের সাথে তার প্রথম সংঘর্ষ বাঁধে হিমছড়িতে। তোমরা সিস্তান বাতিস্তার শরীরকে কেটে টুকরো টুকরো করে পুড়িয়ে দিয়েছ। তারপর থেকে বেনিতা তোমাদের পিছনে লাগে। ঢাকায় এসে সে যোগাযোগ করে কালো জাদুর লোকদের সাথে। খোঁজ পায় মোগা ফকিরের। তাকে ব্যবহার করে মাধ্যম হিসাবে অশুভ আংটি পাঠিয়ে তোমাদের হত্যা করার চেষ্টা করে। কয়েকটি ঘটনায় ব্যর্থ হয়। হোটেল ব্লু ফক্সে নিমন্ত্রণ করে। শালনায় নীলকুঠিতে টেনে নেওয়ার চেষ্টা করে রাস্তায় প্রেতাত্মা দিয়ে খাদে ফেলে মারতে চেয়েছিল। আমি জড়িত হয়ে যাই তোমাদের সাথে। ফলে তার অশুভ চক্র একের পর এক ধ্বংস করতে থাকি। এখন সে বোধ হয় সিকিমের পথে। কিন্তু তার অশুভ আংটির উৎসকে ধ্বংস করতে হবে। ফয়সাল উঠে দাঁড়ায়। আমি বেনিতার ফাইল থেকে সংখ্যা বের করে আঁক কষে পৃথিবী পাশা সে বিশেষ টিলার সন্ধান পেয়েছি। কাল রাতে যাব। ঝিরঝির করে বাতাস বইছে। চাঁদের আলোতে পৃথিবী পাশার টিলাগুলো মায়াময় হয়ে আছে। টিলায় যখন ওরা উঠে এলো তখন মেঘের ফাঁকে লুকোচুরির খেলা চলছে। সাদানী সাহেব একটি জায়গায় চিহ্ন দেন। তকি আর আশরাফ মাটি কোড়াতে থাকে। কিছুক্ষণ পর কফিনের বাক্স পাওয়া যায়। ভিতরে নেকড়ে আকৃতির কঙ্কাল। বাতিটা উঁচু করে ধরে লিপন। কঙ্কালের বাম পাঁজরের হাড় কাটা। আগুনের একটি কুণ্ড জ্বালানো হয়। নেকড়ের কঙ্কালটি সেখানে ফেলা হয়। শিশি থেকে বিশেষ একটা তরল পদার্থ আগুনে ঢেলে দেন সাদানী সাহেব। আগুন দাও দাও করে জ্বলতে থাকে। হতভাগ্য পাপান্ডোলাস বাতিস্তা।
বিড়বিড় করে বলেন সাদানী সাহেব। তারপর সাদানী সাহেব পকেট থেকে ধূসর পাথরের ছুরি বের করলেন। নিজের বাম পাশের কিছু অংশ ছুরি দিয়ে ছিঁড়ে ফেললেন। রক্তের ধারা নেমে এলো। আগুনের ভেতর রক্তের ফোঁটাগুলো ফেললেন সাদানী সাহেব। তোকে জিজ্ঞেস করলেন, কি করলেন? বেনিত্তাকে বিনাশ করার শপথ নিলাম। কোথায় পাবেন তাকে? সিকিমের গুম্ফাতে। রাতের বাতাস তখন হুহু করে বয়ে যাচ্ছে পৃথিবী পাশার উপর দিয়ে। উপন্যাসটি এখানেই শেষ হলো। ধন্যবাদ সবাইকে।